যে কোনো কাপল কোনো বাচ্চা নিয়ে আসার আগে পৃথিবীতে চিন্তা করে যে আমরা তাকে কিভাবে মানুষ করব। মানুষের ভুলটা কোথায় হয়ে যাচ্ছে? প্রচুর পোষ্য কিন্তু রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। আমি কোনোদিন ভাবতেই পারবো না যে তাকে আমি রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো। লোয়ার ক্লাসের লোকেরাই তাদের একটা মাথায় ঢুকে যাচ্ছে একটা ফিমেল ডগ নেব, তাকে দিয়ে বাচ্চা করাবো, সেখান থেকে আমার রোজগার হবে। কিছু কিছু ব্রিড একদম নষ্টই হয়ে যাচ্ছে, মানে যেরকম ল্যাব্রাডর, জিএসডি, যেগুলো কমন ব্রিড, একটা সময়ের পর যখন আর ব্রিডিং হচ্ছে না, যখন তাকে অ্যাকচুয়ালি টেক কেয়ার করার দরকার, যখন সে বয়স্ক হয়ে যাচ্ছে, সেই সময় রাস্তায় ছেড়ে দিচ্ছে। কিছু কিছু ব্রিড আছে যারা মানসিক অবসাদের জন্য তাদের অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়, বিশ্বাসঘাতকতাটা ওরা সবসময় নিতে পারে না। কুকুর বেড়াল রাখা খুব ইজি, তারা খুব ইজি গোয়িং এবং তারা সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে রাজি আছে। বাইরে থেকে বাড়িতে ফিরতেই অপেক্ষা করে আছে কেউ, গলা ঘষে লেজ নেড়ে আদর করে জানান দিচ্ছে, কাচের মতো চোখ তুলে বলছে এত দেরি করলে। আমাদের শহুরে জীবনে এমন সঙ্গ খুব বেশি না মিললেও যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারা কিন্তু এটা খুব ভালো বোঝেন। আমাদের এই একাকিত্বের জীবনে কখনো কখনো ওষুধ হয়ে ওঠে এই পোষ্যের সঙ্গ। কিন্তু ভালোবাসা মানে তো শুধুই আদর নয়, ভালোবাসা মানে তার সঙ্গে আসে দায়িত্ব। কিভাবে সেই দায়িত্ব পালন করা যেতে পারে? দ্য ওয়াল আরোগ্যের আজকের বিশেষ পডকাস্টে আমি রয়েছি তিয়াস, এবং এই নিয়ে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট পশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৃজিতা ঘোষ। নমস্কার দিদি। নমস্কার। ওয়েলকাম দিদি। প্রথমেই যে বিষয়টাতে আসবো, আজকে আমরা যে পোষ্যের দেখভাল নিয়ে কথা বলবো, তো আমরা এই বাড়িতে পোষ্য রাখার যে প্রবণতা বা সেটা বাড়তে দেখেছিলাম কোভিডের সময়। কারণ কোভিডে একটা দীর্ঘ লকডাউন এবং মানুষ বাড়িতে একা সময় কাটাচ্ছেন, বাচ্চারা খেলাধুলো করতে পারছে না, তো অনেকেই ভেবেছিলেন যে একটা সঙ্গী হিসেবে পোষ্য থাকলে ভালো হয়। তো এই সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছিল, কিন্তু পরিসংখ্যান বলছে যে লকডাউন যখন কেটে গেল, মানুষ আস্তে আস্তে নিজের জীবনে ফিরে যাচ্ছে, কাজের চাপ বাড়ছে, তখন যেন এই পোষ্যদের সামলে রাখা বা তাদের বাড়িতে রাখা নিয়ে অনেকেরই অনেক অসুবিধা বা অনেক সমস্যায় অনেকে পড়ছেন। কিন্তু এমন তো নয় যে আমার সুবিধার জন্য একজনকে আমি সঙ্গে নিয়ে এলাম তারপরে ব্যস্ত হয়ে পড়লাম। তো এটাকে আপনি কিভাবে দেখেন বা এটা কেন হয় বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি মানুষ কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করে বা রিয়্যাক্ট করে। তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ কিন্তু ভাবছে না। তার কারণ হচ্ছে সে যখন একা রয়েছে, তার সঙ্গ দরকার, সে ভাবছে আমি তো বাড়িতেই আছি, তাহলে আমার একটা পোষ্য থাকলে আমি তাকে সুন্দর দেখভাল করতে পারবো। কিন্তু সে এইটা আর বিবেচনা করছে না যে যখন সে বাড়িতে থাকবে না, তখন তাকে কিভাবে পরিস্থিতি যখন বদলাবে অনুযায়ী সে কিভাবে তার টেক কেয়ার করবে বা তাকে কিভাবে রাখবে, সেই চিন্তাটা সে করছে। তার ফলে কোভিডের সময় যেহেতু একটা লম্বা সময় লকডাউন ছিল এবং মানুষ বাড়িতে বসে থাকতে বাধ্য হয়েছে, তার ফলে তাদের মনে হয়েছে যে না, আমরা এইবারে পোষ্য রাখতে পারি। কিন্তু সেই লকডাউন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারা হয়তো ভাবতে পারেননি, তখন আন্দাজ করতে পারেননি, বা তারা হয়তো মানে ভবিষ্যৎ চিন্তাটাই করেননি। কিন্তু সব ক্ষেত্রে যেরকম আজকাল, আগেকার দিনে এতটা হতো না, আজকাল যেরকম যে কোনো কাপল কোনো বাচ্চা নিয়ে আসার আগে পৃথিবীতে চিন্তা করে যে আমরা তাকে কিভাবে মানুষ করবো, আমাদের প্ল্যানিং থাকে, সেই মতন একটা প্ল্যানিং যেটা থাকে। পোষ্য আনার ক্ষেত্রেও একই প্ল্যানিং লাগে, কারণ হচ্ছে পোষ্যরাও বাচ্চা, ওরাও একটা বাচ্চা, এবং ওরা একটা বয়স হয়ে যায় ওদের অনেক তাড়াতাড়ি, ওরা আমাদের অনেক আগে চলে যায়, কিন্তু আলটিমেটলি ওরা একটা 7-8 বছরের বাচ্চার থেকে ওপরে কখনো ওদের ইন্টেলেক্ট উঠতে পারে না। তো তার ফলে তাদেরকে যতটা সময় তারা থাক, 14 বছর থাক, 15 বছর থাক, 21 বছর থাক, তাদের কিন্তু সেই 7-8 বছরের বাচ্চার মতনই রাখতে হয় 21 বছর ধরে বা 15 বছর ধরে। তো সেক্ষেত্রে নেওয়ার আগে সবসময় এই চিন্তাটা করা উচিত, যেটা হয়তো সবাই কোভিডের সময় চিন্তা করেনি। এবং তার ফলে যেটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পোষ্য কিন্তু রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, বা তারা রাখতে পারেনি বলে তাদেরকে কোনো একটা জায়গায় দিয়ে দিয়েছে যেখানে পোষ্যদেরকে নেওয়া হয়, মানে যেরকম এনজিও টাইপের কোথাও, বা কিছু কিছু ক্ষেত্রে কেউ হয়তো সেটাকে ভালোভাবে মেনটেন করতে পেরেছে, যাদের হয়তো দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকে না কিন্তু তারা কাউকে বাড়িতে রাখতে পারছে, বা যাদের হয়তো 24 ঘন্টায় বাড়িতে কেউ না কেউ হেল্পিং হ্যান্ড থাকে, সঙ্গতি যাদের ওই সময় ছিলেন না, পরে তারা এসেছে, যাদের সঙ্গতি রয়েছে বা যাদের নেই, তারাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেই সঙ্গতি করবার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি
কোভিড চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে মানুষ কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে এবং তারা এটা সম্বন্ধে অবগত হয়েছে যে আমি একটা বাচ্চা নিলে আমাকে সেই পরিমাণ তাকে সঙ্গ দিতে হবে বা তার জন্য করতে হবে। তার ফলে কোভিডের পরে আর মানুষ কিন্তু বাচ্চা নেবার দিকে আর যাচ্ছে, সংখ্যাটা কমছে আস্তে আস্তে। ঠিক, খুব সুন্দর বুঝিয়ে বললেন। কিন্তু দিদি একটা কথা, যে পোষ্য যখন কেউ বাড়িতে আনছেন তিনি তো ভালোবেসেই আনছেন, মানে ভালোবাসি না কিন্তু বাড়িতে আনছি এমনটা তো সাধারণত হয় না। তাকে আমি ভালোবাসি, যত্ন করব এটা বলেই আনি। পরিত্যাগ করার কথা ভেবে বা অবহেলা করব ভেবে কেউই পোষ্য সম্ভবত আনেন না। কিন্তু তারপরেও যখন এই ঘটনাগুলো ঘটছে, মানুষের ভুলটা কোথায় হয়ে যাচ্ছে? মানে আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কিছু ক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিছু ক্ষেত্রে বাচ্চারা হয়তো বায়না করছে বলে নিয়ে আসছেন, কিন্তু তাকে তিনি আর বাচ্চার মতন দেখতে পাচ্ছেন না। নিজের বাচ্চাকে যেভাবে ট্রিট করবেন তাকে সেভাবে করতে পারছেন না। তার ফলে সে কোনো কারণে অসুস্থ হলে যখন দেখা যাচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে, তখন তাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসাটা অনেক সহজ মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু সেটা যে সবসময় পশু ভালোবাসার থেকে, মানে যে পশুকে ভালোবাসে, মানে আমি যদি একটা বাচ্চাকে বাড়িতে আনি, আমি কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব নেব। আমি কোনোদিন ভাবতেই পারবো না যে তাকে আমি রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো। মানে এটা রাস্তায় কেন, আমি কারোর বাড়িতেও ছেড়ে দিয়ে আসতে পারবো না। মানে সেই সন্তানের মতো সেই যে মানে অ্যাটাচমেন্টটা পশুর সঙ্গে, সেটা সবসময় মানুষ তৈরি করতে পারছে না বা করতে চাইছে না। কিছু কিছু ক্ষেত্রে, সবাই হয় না এরকম, অনেকেই প্রচন্ড ভালোবাসেন, এমনকি মানে নিজের জীবন দিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু মানে সবাই সেরকম হয় না, তার ফলে এই জিনিসগুলো বেশি হয়। তারপরে আরো একটা ব্যাপার আছে, আমাদের এখানে সেই ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই যেগুলো বিদেশে থাকে, যে একটা পশুকে রাখতে গেলে তার কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। সেখানের মানে যারা আপনার যারা অফিসিয়ালস থাকে তারা এসে চেক করে যায় যে পশুকে ঠিকভাবে রাখা হচ্ছে কিনা। প্রশাসনিক নজরদারি থাকে, যেটা আমাদের এখানে নেই। তো তার ফলে কি হচ্ছে, যে কেউ বাচ্চা নিতে পারছে, তাদেরকে যেমন খুশিভাবে ব্যবহার করতে পারছে। কিছু মানে আমি বলবো লোয়ার ক্লাসের লোকেরাই তাদের একটা মাথায় ঢুকে যাচ্ছে একটা ফিমেল ডগ নেব, তাকে দিয়ে বাচ্চা করাবো, সেখান থেকে আমার রোজগার হবে। মানে সেটা একেবারে সায়েন্টিফিক উপায় হচ্ছে না, কোনোদিনই হয় না। রোজগার তাদের খরচাই বেশি হয়। ঠিক, মুশকিল হচ্ছে বাচ্চাগুলোর উপর ভীষণ অত্যাচার হয়, কারণ বছরের মধ্যে 3 বা 4 বার করে তাদের ব্রিডিং করাচ্ছে। একটা মানে ডগের 3 বা 4 বার ব্রিডিং তো করানো যায় না। একটা ডগের 2 বার, ধরুন একটা সাইকেল যদি হয় 6 মান্থলি, তো সেক্ষেত্রে একটা বার যদি প্রেগনেন্ট হয় তার 2 মাস লাগে বাচ্চা হতে। এবার তারপর তো তাকে মিনিমাম আমাকে 6-7 মাস দিতে হবে, সেটা তো আর পাচ্ছে না সে। 2 মাসে বাচ্চা হলো, একেবারে নিয়ম মেনে ব্রিডিংটা হচ্ছে না। যেই সাইকেল এলো আবার তাকে বাচ্চা করিয়ে নেওয়া হলো, এবং সেটা এত ইনডিসক্রিমিনেট হচ্ছে যে কিছু কিছু ব্রিড একদম নষ্টই হয়ে যাচ্ছে। মানে যেরকম ল্যাব্রাডর, জিএসডি, যেগুলো কমন ব্রিড, এই ব্রিডগুলোর মধ্যে ভয়ঙ্কর, মানে গোল্ডেন রিট্রিভার, এদের মধ্যে ভয়ঙ্কর ভাবে আপনার হিপ ডিসপ্লেসিয়ার প্রবণতা বেড়ে গেছে, যেগুলো এদের জেনেটিক্যালি থাকে। যাদের থাকে তাদেরকে কিন্তু ব্রিডিং করানোর কোনো রকম নিয়ম নেই, কিন্তু সেই নিয়মটা তো এরা কেউ মানছে না। আচ্ছা, মানে নিয়ম বেসিক্যালি ইনডিসক্রিমিনেট ব্রিডিং করে বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে এবং তাদের ব্রিডটাকেও নষ্ট করে দেয়া। আচ্ছা, খুবই সাংঘাতিক। এবং যেটা দিদি বললেন যে সন্তানের মতো করে যেখানে ভাবা উচিত পোষ্যকে, সেখান থেকে অনেক দূরে সরে যাচ্ছেন বহু মানুষ। আচ্ছা, একটা কথা বলুন, যে এই যে আপনি প্রথমেই বললেন যে একটা পোষ্য তার ইন্টেলেক্ট 7-8 বছরের মতো, একটা বাচ্চার মতো করেই তার গোটা জীবনটা কাটে, এবং তার সঙ্গে হওয়া কিছু অনাচারের কথাও আপনি বললেন। এখানে তো সেই পোষ্যের মানসিক স্বাস্থ্যও জড়িয়ে রয়েছে। মানে এটা তো শুধুই তাকে ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে এমনটা, আমরা জানি যে তাদেরও একাকিত্ব হয়, অবসাদ হয়। এটা কিরকম ভাবে এফেক্ট করছে? ভয়ঙ্করভাবে মানসিক স্বাস্থ্য এখানে জড়িয়ে রয়েছে। এই যে যারা ইনডিসক্রিমিনেট ব্রিডিং করছে, তারা আলটিমেটলি একটা সময়ের পর যখন আর ব্রিডিং হচ্ছে না, যখন তাকে অ্যাকচুয়ালি টেক কেয়ার করার দরকার, যখন সে বয়স্ক হয়ে যাচ্ছে, সেই সময় রাস্তায় ছেড়ে দিচ্ছে বা কোথাও দিয়ে চলে আসছে। এবার ম্যাক্সিমাম ডগ যেগুলো পাওয়া যায় এরকমই পাওয়া যায়, যে ব্রিডিং করে আর হচ্ছে না, রাস্তায় ছেড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের তো মানসিক
কিছু কিছু ব্রিড আছে যারা মানসিক অবসাদের জন্য তাদের অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়, কামড়াতে যায়, কাউকে ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। আবার কিছু ব্রিডের ডগ আছে, মানে ব্রিড বলে না, প্রত্যেক ব্রিডের মধ্যে ইন্ডিভিজুয়াল ডগেরও তো নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, এবং তারা আবার দেখা যায় নতুন করে কাউকে বিশ্বাস করছে, ভরসা করছে। তো দুটোই দেখা যায়, যেরকম মানুষের ক্ষেত্রেও একই মানসিকতা ডগেরও হয়, কেবল ডগ যেহেতু বাচ্চার মতন হয়, খুব ইনোসেন্ট হয়, ওরা এইগুলোকে সবসময় মানে এইরকম বিশ্বাসঘাতকতাটা ওরা সবসময় নিতে পারে না। সেটাই। তো সেই ক্ষেত্রে কেউ কেউ হয়তো দেখা যায় যে নতুন যে নিয়ে যাচ্ছে তার প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তাকে কামড়ে দিতে যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেখানে থাকতো ওর কাছে তো ওটাই ঘর, যতই অত্যাচারিত হোক, তো ও ওখানে ফিরে যেতে চাইছে। তো এইগুলো হতে থাকে আর কি, মানে কিছু কিছু ক্ষেত্রে মানসিকতায় এই চেঞ্জগুলো হয়। এত সুন্দর করে বলছেন আপনি, এই যে এই মানসিক অবসাদের গল্প বা এই যে বিশ্বাসঘাতকতা তারা মেনে নিতে পারে না, এবং আরো যা যা, আপনার এরকম কোনো ঘটনা মনে পড়ে যে আপনার হৃদয়কে খুব ছুঁয়ে গেছে, এরকম কোনো পোষ্যের গল্প বা পোষ্য এবং মানুষের গল্প বা কিছু একটু আমাদের বলতে পারেন? একটা গল্প আমার মনে আছে, আমাদের তখন ক্লিনিক ছিল বেলেঘাটায়, একটা বাচ্চাকে, একটা ল্যাব্রাডরের বাচ্চাই বলবো, কারণ উনি ল্যাব্রাডর হিসেবেই ওকে এনেছিলেন, কিন্তু ও একটু মিক্স ছিল আর কি, কালো রঙের ছিল, পায়ে আর গলাতে একটু সাদা সাদা লোম ছিল আর কি। ওকে বহুদিন ধরে উনি নিয়ে আসতেন, ভ্যাকসিন করাতেন, ভালোবেসেই নিয়ে আসতেন, ভদ্রলোক মানে বাঙালি ছিলেন না আর কি, অবাঙালি ছিলেন। তো উনি নিয়ে আসতেন, ট্রিটমেন্ট করাতেন। হঠাৎ একদিন শুনলাম যে উনি ওকে কাউকে দিয়ে দিয়েছেন। আচ্ছা। বা ও কোথাও, মানে কোথায় ওর কোনো খবরই পাওয়া গেল না। এবং তারপর ঘুরতে ঘুরতে এক জায়গায় শুনলাম, মানে এবং তারপরে ঘুরতে ঘুরতে না, মানে শুনতে শুনতে হঠাৎ আমি শুনলাম যে একজন ওকে নিয়েছেন, তিনি সেই বেহালাতেও না, ওটা হচ্ছে গিয়ে আপনার ওই সরসুনার ওই দিকটাতে কোথাও একটা থাকেন। তো এবং সেই দিকটা বেশ প্রত্যন্ত গ্রাম টাইপের। তো সেই দিকে আমরা একবার গেলাম দেখতে বাচ্চাটাকে, কারণ ওনারাও বললেন যে ও ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ কামড়াতে আসছে। আমি বললাম এরকম তো ছিল না। তো তারপরে গিয়ে দেখলাম যে ওই বাচ্চাটা সেই বাচ্চাটা নয়, ও এমনি দেশি কুকুর, ওর একটুখানি অ্যাগ্রেসিভনেসের প্রবলেম আছে। তো আমি ওনাদেরকে বলেও দিয়েছিলাম কি করতে হবে। পরে আবার জানতে পারলাম যে এখানেই কারোর কাছে ও আছে এবং ভালো আছে, মানে সে ভালো যত্ন করে রেখেছে, মানে তার আরো কুকুর আছে, মানে ও একবার এক জায়গায় গেছিল, সে ছেড়ে দিয়ে গেছিল, আবার আরেক জায়গায়, এইভাবে 3-4 জায়গা হয়ে ওখানে পৌঁছেছে। কিন্তু ওর মানে মানসিকতায় সেরকম পরিবর্তন হয়নি, কারণ ও খুবই জলি এবং খুবই ট্রাস্টিং আর কি, মানে বলতে গেলে মানুষের ওপর ওর বিশ্বাস অগাধ আর কি। মানে এরকম ভাবে আমাকে যদি 3-4 জায়গায় ছেড়ে দিত, আমি কাউকে বিশ্বাস করতাম না, কিন্তু ও এখনো বিশ্বাস করে। তো সেইটা একটা ঘটনা আমার খুব মনে আছে, মানে ওর জন্য আমরা অনেক খোঁজাখুঁজিও করেছিলাম যে বাচ্চাটা কোথায় আছে, এত সুন্দর বাচ্চা, এবং শেষমেশ পেয়েছিলেন, ভালো ছিল, এটাই একটা ভালো জায়গা, শান্তির জায়গা। আচ্ছা, এখন কিন্তু এখনো পর্যন্ত ইনফ্যাক্ট আমাদের অনেকেরই ধারণা যে ভেট মানে পশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারা মানেই হচ্ছে পোষ্যের অসুখ হলে বা কোনো সমস্যা হলে নিয়ে যাব, কিন্তু পোষ্যের যত্ন মানে তো শুধুই অসুখ হলে নিয়ে যাওয়া নয়, তার তো একটা প্রিভেন্টিভ কেয়ার আছে যেটা খুবই জরুরি। তো সেইটা কিভাবে করা যেতে পারে সেটা যদি আমাদের দর্শকদের আপনি একটু বুঝিয়ে বলেন। ওই যে বললাম, পোষ্য মানে হচ্ছে একটা বাচ্চা, একটা বেবি যখন জন্মায় তখন থেকে আমরা শুধু কি সে অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাই, সে যাতে অসুস্থ না হয় সেই জন্য অনেক রকম ভ্যাকসিন আছে, ওষুধ আছে, কিভাবে রাখলে তাকে সুস্থ রাখা যাবে সেগুলোর নির্দেশনা আছে, সেগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে যেরকম যাই সেরকম এদের জন্যও যেতে হবে। খুব ছোট পোষ্য হলেও যেতে হবে। পোষ্য নেবার আগে কিছু জিনিস দেখতে হবে, যে সে যেন খুব ছোট বাচ্চা না হয়, কেন যারা ওই ইনডিসক্রিমিনেট ব্রিডিং করে বিশেষ করে তারা চেষ্টা করে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে দিয়ে দেওয়ার, যাতে খরচা কম হয় বাড়িতে, মানে 1 মাস বয়সের আগেই বাচ্চাগুলোকে দিয়ে দিতে চায়। এবার সেক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, সেরকম ছোট পোষ্য না নেওয়াই ভালো। যদি বাই চান্স নিতেও হয় বা মানে অনেক সময় জানেন না নেওয়া হয়ে গেল বা রেস্কিউ করা হলো, সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং হচ্ছে গিয়ে ওই ভ্যাকসিন করতে 3 মাসের আগে ভ্যাকসিন করা যায় না, 3 মাস অবধি ওয়েট করি, এটা কখনো করা উচিত নয়। আচ্ছা, কারণ 3 মাস অবধি ওয়েট করার আগেও তো রোগ হতে পারে, কারণ তার মাকে কি ভ্যাকসিন দেওয়া আছে না দেওয়া আছে সব ক্ষেত্রে আমরা জানি না। বিশেষ করে এখন যেটা হয়েছে, বিভিন্ন মানে আপনার
দোকান বলবো, মানে পেট শপ, সেগুলোতে বাচ্চা বিক্রি হয় এবং সেই বাচ্চাদেরকে বাবাকে মা কেউই জানে না তাদের কি ভ্যাকসিনেশন আছে, একদম সেটাও কেউ তাই, জানে না, হ্যাঁ। এবং তাদের খুব খারাপভাবে রাখাও হয়। তারা যে আচ্ছা। বিশাল মানে ভালো জায়গায় ভালো যত্নে থাকে বিলাসিতায় না। থাকে, যত্নে থাকে তা তো নয়, তাদেরকে যথেষ্ট খারাপভাবে রাখা হয়। এবার সেখান থেকে নিয়ে যদি আমি 3 মাস পর্যন্ত ভ্যাকসিনের জন্য ওয়েট করি, তাহলে তো তার সেই সময় মধ্যেই রোগ হয়ে হতে যাবে। পারে। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা সমস্যা। তার ফলে ডাক্তারের কাছে সবার আগে নিয়ে আসা, নিয়ে এসেই যেটা সবার আগে করা সেটা হচ্ছে ভালো করে হেলথ চেক আপ করে ওজন দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে সেই অনুযায়ী তাকে ডিওয়ার্মিং করানো। ডিওয়ার্মিং করার যদি কোনো হিস্ট্রি না থাকে তাহলে সবার আগে তাকে ডিওয়ার্মিং করানো। ডিওয়ার্মিংয়ের পরে পরপর ভ্যাকসিন হয়, প্রথম বছরে 6টা ভ্যাকসিন হয়। আচ্ছা তার আচ্ছা। মধ্যে ডিস্টেম্পার, পারভো, প্যারা ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস, হেপাটাইটিস, এইগুলোর যে ভ্যাকসিনটা, যেটা কম্বো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটার 3টে রিপিটেশন হয়। আচ্ছা, মানে একটা ভ্যাকসিন হয়, 2টো বুস্টার হয়। ওকে। তারপরে অ্যান্টিরেবিস ভ্যাকসিন হয়। অ্যান্টিরেবিস ভ্যাকসিনটা মোস্টলি আমরা 3 মাসের আগে দিতে চাই না, কারণ মেটারনাল কিছু অ্যান্টিবডি থাকে। একমাত্র যদি না রাস্তার কুকুরের বাচ্চা হয় বা বেড়ালের বাচ্চা হয়, সেক্ষেত্রে তখন আমি আর 3 মাস পর্যন্ত ওয়েট করি না, কারণ হচ্ছে গিয়ে তার তো ভ্যাকসিনেশন নেই, একদম বোঝাই যাচ্ছে সেটা। হ্যাঁ, কনফার্মড। তো সেক্ষেত্রে ওই অ্যান্টিরেবিস ভ্যাকসিনের একটা বুস্টার হয়। তারপরে কেনেল কাফ বলে ডগের একটা রোগ হয়, সেইটা ভ্যাকসিন হয়। আচ্ছা। বিড়ালের ক্ষেত্রে ওদের যে রোগগুলো হয়, যেরকম ফেলাইন প্যানলিউকোপিনিয়া, তারপরে ক্যালসিভাইরাস, তারপরে হচ্ছে গিয়ে ফেলাইন রাইনোট্রাকিয়াইটিস, এই 3টের একটা কম্বো ভ্যাকসিন হয়। সেটার ওই রকম 2টো বা 3টে বুস্টার হয় ডিপেন্ডিং অন টাইম। যেরকম এই সময়ে ওই রোগগুলো খুব বেশি হয়, আচ্ছা, তার ফলে সিজনাল হলে 3টে বুস্টার তো দিতেই হবে। অন্য সময়েও আমরা ওই আপনার বুঝে দিই আর কি, যদি কারণ মাকে ভ্যাকসিন করা থাকে তাহলে আমরা অতগুলো করি না। যদি দেখি একদম রাস্তার বাচ্চা, সেক্ষেত্রে 3টে ভ্যাকসিন তো মাস্ট। আচ্ছা। তো এটার পরে তারপরে ওই অ্যান্টিরেবিসের 2টো বুস্টার। বিড়ালের ক্ষেত্রে কেনেল কফ হয় না, তার ফলে তার ভ্যাকসিনও হয়। ওকে ওকে। এবং একটা নির্দিষ্ট ফলো আপও নিশ্চয়ই। এই নির্দিষ্ট ফলো আপের মধ্যে দিয়ে যেতে যেতেই, মানে যেহেতু আপনার এভরি 21 ডেজ ভ্যাকসিন গুলো রিপিট হচ্ছে, আপনাকে তো বারবার আসতে হচ্ছে, চেক আপ হয়েই যাচ্ছে। পরপর চেক আপ ফলো আপ হতে থাকে। কিভাবে ডিওয়ার্মিং হবে সেটা বলা থাকে, কিভাবে খাবার দিতে হবে, কিভাবে খাবার বাড়াতে হবে, আচ্ছা, কিভাবে টয়লেট পটি ট্রেনিং করতে হবে, এগুলো সব ওই সময় আস্তে আস্তে। ঠিক। কিন্তু ওই প্রথমবার নিয়ে যাওয়াটা খুব দরকার, খুব দরকার, ঠিক সময়ে এবং সবার আগে, এবং সময় মতন ভ্যাকসিনের মানে রিপিট ডোজগুলো দেওয়াও খুব দরকার। প্রিভেন্টিভ মেজার কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। অসুখ হলে চিকিৎসা তো আছেই, সেটা পরের কথা, কিন্তু তার আগে কিন্তু প্রিভেন্টিভ মেজার না নেওয়া মানে পোষ্যের যত্নে খামতি থেকে যাচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের এপিসোড দেখছেন, তাদের মধ্যে হয়তো অনেক ইয়াং পপুলেশন আছেন বা যে কোনো কেউ, তারা হয়তো এখন দ্বিধায় আছেন যে একটা পোষ্য নেব কি নেব না, বা ভাবছেন কি করব। তাদের উদ্দেশ্যে যদি একটা বার্তা আপনাকে দিতে বলা হয়, যে তাদের কি বলবেন আপনি, সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। পোষ্য নেয়ার জন্য কোনো মানে বয়স নেই। ছোট বয়স, মাঝারি বয়স, বড় বয়স, সব বয়সেই নেওয়া যেতে পারে, কিন্তু কিছু জিনিস পোষ্য নেওয়ার আগে ভাবতে হবে। 1 নম্বর হচ্ছে তাকে আমি পরিমাণ মতন যত্ন দিয়ে রাখতে পারবো কিনা। মানে আমি হয়তো নিজে কলেজে পড়ি, সারাদিন বাইরে বেরিয়ে যাই, আমার বাড়িতে কেউ নেই, হয়তো বয়স্ক দাদু আছেন, আমি তার ভরসায় বাচ্চা রেখে দিয়ে চলে যাব। তার পক্ষে সেই ছোট বাচ্চার টেক কেয়ার করা সম্ভব নয়, তার নিজেরই মানে টেক কেয়ার করতে হয়তো কাউকে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তার পক্ষে একে দেখা সম্ভব নয়। প্লাস ছোট বাচ্চারা খুব অ্যাক্টিভ হয়, সেগুলোও চিন্তা করতে হবে। তারা উল্টোপাল্টা খেয়ে নিতে পারে, মানে বিষাক্ত কিছু খেয়ে নিলে অসুস্থ হয়ে যায়। একেবারে বাড়ির ছোট বাচ্চার পেছনে যেমন তাকে রাখতে হবে। তো সেক্ষেত্রে তখন তাকে ভাবতে হবে যে না, আমি নিতে পারবো না, আমার যখন সময় হবে আমি নেব। এবং যারা অ্যাকচুয়ালি ওয়ার্কিং মানে ক্লাসের লোকজন, যারা সারাদিন বাইরে বেরিয়ে যান পরে ফেরেন, তারাও যদি ওইরকম সারাদিনের একজন কাউকে না রাখতে পারেন ভরসাযোগ্য, তাদেরও পোষ্য নেওয়া উচিত নয়। এবং তার সঙ্গে কিছুটা ইকোনমিক কন্ডিশনও জড়িয়ে আছে। আমি একটা পোষ্য নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে আমার পোষ্যের জন্য প্রথম বছরে আমাকে অনেকটা খরচা করতে হচ্ছে। ভ্যাকসিনেশন ইত্যাদি যেমন বললেন আছে, খাবার দাবারের ব্যাপার আছে, মানে শুধু মেডিকেশন নয়, বাকি অন্যান্য আনুষঙ্গিকও অনেক কিছু খরচা লাগে। তো সেইগুলো
যাতে তারা বেয়ার করতে পারে। মানে কিছুই করতে পারবো না কিন্তু আমি কুকুর বেড়াল নিয়ে বাড়িতে রেখে দেবো, সেটা ঠিক নয়। কারণ ওদের যে রোগগুলো হয় সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মানুষেরও হয়। আচ্ছা। তো সেই রোগগুলোকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনেশনও দরকার, ওষুধপত্রও দরকার। কিছু কৃমি আছে ওদের যেগুলো মানুষের হয় এবং মানুষের তার থেকে বন্ধ্যাত্ব হতে পারে। তো তার ফলে সেইগুলোর জন্য ওষুধ না দিলে তখন সেটা তো এবার কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমি বিড়াল রাখবো না, কুকুর রাখবো না, কারণ ওর থেকে এই প্রবলেম হতে পারে। কিন্তু সেটা প্রিভেনশন করলেই তো সেটা আর হয় না। তার জন্য বিড়াল কুকুর না রাখার কোনো প্রয়োজন নেই। মানে এটা একটা ভয় দেখানো নয় যে না কুকুর বিড়াল রেখো না, ভীষণ রাখা টাফ। কুকুর বিড়াল রাখা খুব ইজি, তারা খুব ইজি গোয়িং এবং তারা সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে রাজি আছে। এবং সেই ভালোবাসাটাও তো সেই ভালোবাসাটা যদি ওরা পায়, সেই জায়গাটা যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে পরেই ওরা কিন্তু খুব ভালোভাবে থাকতে পারে। এবং নেওয়ার আগে ওইটা ভেবে নেওয়া দরকার যে আমি কিভাবে বাচ্চাটাকে রাখবো। ঠিক, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নিজের যে বাচ্চাটি আছে ওর একটা ভাই একটা বোন আছে। আচ্ছা। 3টে বাচ্চাই আমাদের চেম্বারেই হয়েছিল। আচ্ছা। এবং তারপরে আমি একটা বাচ্চাকে নিয়েছিলাম, আরেকটা যে ছেলে বাচ্চা ছিল সেটা ওনারা অন্য একজনকে দিয়েছে। আচ্ছা। যাদেরকে দিয়েছিলেন তারা খুব ওয়েল টু ডু ফ্যামিলি না হলেও ভালো ফ্যামিলি, তারা কোনো একটা মন্দিরে তাদের মানে ওনারা পুজো করেন। আচ্ছা আচ্ছা। কিন্তু বাচ্চাটাকে ওনারা করেছিলেন কি একটা ঘরের মধ্যে সর্বসময় বন্ধ করে রাখতেন। কোনো রকম ক্লিনিং নেই, কোনো কিছু নেই, সেখানেই ও টয়লেট করছে, সেখানেই ও পটি করছে, সেটাই ওর গায়ে মেখে ম্যাটেড হয়ে রয়েছে, পোকা হয়ে রয়েছে। খাবার দিতেন এরকম ছোট্ট একটা দরজা দিয়ে এরকম ঠেলে দিয়ে দিতেন, মানে জাস্ট রাখার জন্য রাখা। এবং যারা মানে এদের যারা মানে আমাদের ক্লায়েন্ট যারা ছিলেন ওনারা কিন্তু এদেরকে প্রচন্ড ভালোবাসেন। মানে এরকম নয় যে যেখানে একটা দিয়ে দিলাম। ওনারা 2-3 বছর পরে আর কি ওই একটু দূরে দিয়েছিলেন, তো ওখানে গেছিলেন কোনো কারণে, ওই মন্দিরেই বোধহয় গেছিলেন। তো তখন ওনারা ঠিক করলেন যে আমরা ওকে একটু দেখে নেবো। আচ্ছা। ওকে দেখতে গিয়ে ওনারা দেখছেন ওর এই অবস্থা। এবং এই অবস্থা দেখে ওনারা তো ইমিডিয়েটলি ওদেরকে বললেন যে আমাকে হ্যাঁ তো কামড়ে দেয়, ওকে নখ কাটা যায় না, তো লোম কাটা যায় না, ওকে কমপ্লেইন করছে খারাপ। কিন্তু ওই টাইপেরই নয়, মানে ওর মাও নয়, ওর একটা বাচ্চাও কিন্তু ওই রকম নয় যে অ্যাগ্রেসিভ বা কামড়ে দেবো বা কোনো কিছু কাজ করতে দেবো না, এরকম ওইরকম বন্দি থেকে ওরকম হয়ে গিয়েছে। আর ওরা ওকে ভয় দেখিয়ে ওরকম করে ফেলেছিল। তো তারপরে তো ওনারা বিভিন্ন রকম ভাবে ওকে তারপর নিয়ে চলে এলেন, নিজেদের বাড়িতেই এখন আছে। এবং ও এতটাই ভয় পেয়ে গেছিল যে ওকে লোম কাটা যাচ্ছে না, স্নান করানো যাচ্ছে না, নখ কাটা যাচ্ছে না, সবাইকে টেনে যাচ্ছে। ওকে তারপরে আমাদের চেম্বারে নিয়ে এসে আমি ওকে ধরলাম যখন, তখন ও শান্ত হয়ে নখ কাটালো। মানে আমাদের সঙ্গে আবার ওর এইরকমই, যেহেতু ছোট থেকে একসঙ্গে ওরা দেখেছে, কনফিডেন্সটা পেল। আমার বাচ্চাটাও তাই, যেদিন আমার বাড়িতে গেছে ওকে কিন্তু মনে হচ্ছে না ও একটা অচেনা লোকের চলে এসেছে, মনে হচ্ছে একে তো আমি জন্ম থেকে দেখছি। তো এবং যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটাতে ওদের এজিং কিরকম এফেক্টেড হয়। ওর মায়ের কিন্তু এই ছোট কালচার পম টাইপের যে কুকুর যারা একটু কালার্ড মানে খয়েরি বা কালো, তাদের এই জায়গাটা দেখেছেন সাদা হয়ে যায় বয়স হলে। মানে আমরা যেটাকে গোবদাড়ি সাদা পেকে যাওয়ার মতো। তো সেইটা ওর মায়ের কিন্তু 7.5-8 বছর বয়স, এখন 7.5 বছর বয়স হয়েছে। আমার নিজের যে বাচ্চাটি আছে মানে ওর যে ছেলে ভাই, সে কিন্তু এখন 7.5 বছর বয়স, টাচউড, তার কিন্তু এখনো ওরকম কিছু হয়নি। কিন্তু ওই বাচ্চাটি 4 বছর বয়সেই কিন্তু ওর ওইখানটা সাদা হয়ে গেল। মানে এমন ভাবে এফেক্ট ফেলেছে ওই মানে পরিস্থিতির জন্য। তো এইগুলোকে একটু চিন্তা ভাবনা করে সব সময় বাচ্চা নেওয়া উচিত, যে তাদের যেন ওই রকম পরিস্থিতির মধ্যে আমরা কখনো না ফেলি। অসাধারণ দিদি, এত সুন্দর করে বুঝিয়ে বললেন। আর এই বারবার কথা বলতে বলতে উনি বলছেন বাচ্চা মানে সন্তানই, তো পোষ্য মানে সন্তানই। এবং এটা ভাবতে পারলে, এটা ভেবে তাকে আনতে পারলে তবেই আনা উচিত, ঠিক যেমন একটা মনুষ্য সন্তানকে পৃথিবীতে আনার প্ল্যানিং করা হয়। আজকে এরকমই একটা অন্যরকম ভালোবাসার কথা আমরা শুনছি, একটা কথোপকথনের মধ্যে ছিলাম। এবং আজকের আলোচনা থেকে আমার মনে হয় যে পোষ্যের সঙ্গে শুধু তার সঙ্গটা এনজয় করা না, তার সঙ্গে আত্মীয়তাটা গড়ে তোলাও খুব জরুরি। তবে কিন্তু একটা পোষ্যের প্রতি দায়িত্ব ঠিকভাবে পালন করা হবে। আজকের এই এপিসোড ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।